5 ডিসেম্বর 2023 টেক্সাসের ডালাস শহর তখন বড়দিনের উৎসবের আলোয় সাজতে শুরু করেছে। কিন্তু সেই আলোর নিচে লুকিয়ে ছিল এক গাঢ় অন্ধকার। একটি ফোন কল এবং পুলিশের একটি সাধারণ তল্লাশি। কেউ জানতো না একটি অ্যাপার্টমেন্টের দরজা খোলার পর যা দেখা যাবে তা পুরো আমেরিকার মানুষের বিবেককে নাড়িয়ে দেবে। আজ আমরা কথা বলবো কোর্টনি ফিলিপসকে নিয়ে, যার স্বপ্নগুলো এক নিমিষেই ধূলিসাৎ হয়ে গিয়েছিল এক নৃশংস লালসার হাতে। আমি আছি আপনাদের সাথে ফুয়াদ চৌধুরী। আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ করুন এবং শেষ পর্যন্ত কেসের ফলাফল সম্পর্কে জানার জন্য ওয়েট করুন। কোর্টনি ফিলিপস 34 বছর বয়সী একজন প্রাণোচ্ছল মানুষ। ডালাসের স্থানীয় মানুষের কাছে তিনি ছিলেন এক পরিচিত মুখ। তিনি শুধু একজন মানুষ ছিলেন না, ছিলেন কারো সন্তান, কারো বন্ধু। তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো ঘাটলে দেখা যায় জীবনকে কতটা ভালোবাসতেন তিনি। কিন্তু ভাগ্যের নিষ্ঠুর পরিহাসে তার এই সহজ সরল বিশ্বাসী তাকে টেনে নিয়ে গেল এক মরণ ফাঁদে। রাত তখন গভীর। কোর্টনি তার অ্যাপার্টমেন্টে একা ছিলেন। সচরাচর যা হয় একটি টেক্সট মেসেজ অথবা একটি কল। তদন্তে জানা যায় সেই রাতে কোর্টনি একজনের সাথে দেখা করার পরিকল্পনা করেছিলেন। ডালাস পুলিশ যখন তার ঘরে পৌঁছায় তখন চারপাশ ছিল নিস্তব্ধ। দরজা খোলার পর পুলিশ অফিসাররা যা দেখেছিলেন তা বর্ণনা করার ভাষা নেই। সারা ঘরে ধস্তাধস্তির চিহ্ন, দেয়ালে রক্তের ছিটে, আর মেঝেতে পড়ে আছে কোর্টনির নিথর দেহ। প্রাথমিক তদন্তে বোঝা যাচ্ছিল এটি কোনো সাধারণ চুরি বা ডাকাতি নয়। অপরাধীর মনে ছিল প্রচণ্ড ক্ষোভ। কিন্তু প্রশ্ন হলো, কে ছিল সেই ব্যক্তি? কোর্টনির মতো শান্ত স্বভাবের মানুষের সাথে কার এমন শত্রুতা থাকতে পারে? পুলিশের হাতে তখন কোনো সূত্র নেই। কিন্তু বর্তমান যুগে অপরাধ করে পালানো কি এতই সহজ? গোয়েন্দারা নজর দিলেন কোর্টনির ফোনের দিকে। ডিজিটাল ফরেন্সিক টিম যখন তার মেসেজগুলো রিকভার করা শুরু করলো তখন একটি নাম বারবার সামনে আসতে লাগলো, ক্যাডরিক হল। আবার সিসিটিভি ফুটেজে দেখা যায় ঘটনার রাতে একটি গাড়ি কোর্টনির অ্যাপার্টমেন্টের সামনে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিল। গাড়ির লাইসেন্স প্লেট এবং ফোনের লোকেশন ট্র্যাকিং সবগুলো বিন্দু যখন এক জায়গায় মিলিত হলো তখন পুলিশের সামনে এক ভয়ঙ্কর সত্য উন্মোচিত হলো। ক্যাডরিক হলো নামের এই যুবকটি কে এবং কেন সে কোর্টনিকে টার্গেট করলো? তদন্তকারীরা যখন ক্যাডরিকের ব্যাকগ্রাউন্ড চেক করা শুরু করলেন তারা দেখলেন এটি তার প্রথম অপরাধ নয়। কিন্তু কোর্টনির সাথে তার সম্পর্ক কী ছিল? সেটি কিছু শুধুই পরিচয়, নাকি এর পিছনে লুকিয়ে ছিল কোনো ব্যক্তিগত আক্রোশ বা হেট ক্রাইম? মামলার এই পর্যায়ে এসে এমন এক তথ্য সামনে আসে যা মামলার গতিপথ পুরোপুরি বদলে দেয়। আজকের এই পর্বে আমরা প্রতিটি তথ্য বিশ্লেষণ করব। আমরা দেখব কিভাবে ডালাস পুলিশ এই রহস্যের জট খুলেছিল এবং কোর্টনির পরিবার কিভাবে এখনো লড়াই করে যাচ্ছে ন্যায়ের জন্য। পরবর্তী অংশ আমরা দেখব সেই রোমহর্ষকর ধাওয়া এবং ক্যাডরিক হলের জবানবন্দি। কোর্টনির ঘর থেকে পাওয়া যায় তার স্মার্টফোনটি, ছিল এই রহস্যের সবচেয়ে বড় চাবিকাঠি। ডালাস পুলিশের ডিজিটাল ফরেন্সিক ইউনিট যখন ফোনটি আনলক করলো তারা দেখলো মৃত্যুর কয়েক ঘন্টা আগে পর্যন্ত কোর্টনি বেশ সক্রিয় ছিলেন। তার মেসেঞ্জার এবং একটি নির্দিষ্ট ডেটিং অ্যাপের চ্যাট হিস্ট্রি গেটে দেখা গেল একজন ব্যক্তির সাথে তার নিয়মিত যোগাযোগ ছিল। সেই ব্যক্তির প্রোফাইল নাম ছিল সাধারণ, কিন্তু তার কথা বলার ধরনে ছিল এক অদ্ভুত জেদ। 5 ডিসেম্বর রাতে সেই ব্যক্তিটি কোর্টনি অ্যাপার্টমেন্টে আসার কথা ছিল, কিন্তু পুলিশ যখন সেই প্রোফাইলের আইপি অ্যাড্রেস ট্র্যাক করলো তারা দেখলো সেটি একটি ফেক আইডি। কিন্তু অপরাধী একটি ভুল করে ফেলেছিল, সে তার নিজের ফোনের জিপিএস লোকেশন পুরোপুরি বন্ধ করেনি। সেই জিপিএস লোকেশন পুলিশকে নিয়ে গেল 19 বছর বয়সী এক যুবকের কাছে। তার নাম ক্যাডরিক হল। কে এই ক্যাডরিক? কেন একজন 19 বছরের তরুণ কোর্টনির মতো একজন পরিণত মানুষের উপর চড়াও হবে? পুলিশের রেকর্ড বলছে ক্যাডরিকের কোনো বড় অপরাধের ইতিহাস আগে ছিল না, তবে তার সোশ্যাল মিডিয়া এবং অনলাইন অ্যাক্টিভিটি ছিল চরমপন্থী এবং বিদ্বেষমূলক চিন্তায় ভরা। গোয়েন্দারা যখন ক্যাডরিকের উপর নজরদারি শুরু করলেন তারা দেখলেন সে অদ্ভুত আচরণ করছে। সে তার ফোন থেকে সব ডেটা ডিলিট করার চেষ্টা করেছিল এবং শহর ছেড়ে পালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু তার জানাই ছিল না যে ডালাস পুলিশের বিশেষ টিম ততক্ষণে তার বাড়ির চারপাশে অবস্থান নিয়েছে। তদন্তের এক পর্যায়ে সবচেয়ে বড় প্রমাণ এলো সিসিটিভি ফুটেজের থেকে।
কোর্টনির অ্যাপার্টমেন্টের পাশের গলি থেকে একটি ধূসর রঙের সেডান গাড়ি দ্রুত গতিতে বেরিয়ে যেতে দেখা যায়। সেই গাড়ির প্লেট নম্বর রিড করার পর দেখা গেল গাড়িটি কেড্রিক হলের পরিবারের নামে রেজিস্টার্ড। কিন্তু শুধু গাড়ি থাকলেই তো হয় না, কোর্টনির ঘরে যে কেড্রিক ছিল তার অকাট্য প্রমাণ দরকার। ক্রাইম সিন থেকে পাওয়া যায় ডিএনএ স্যাম্পল এবং কোর্টনির নখের নিচে থাকা চামড়ার টিস্যু ল্যাবে পাঠানো হলো। রিপোর্ট এলো চমকে দেওয়ার মতো, সেটি 100% কেড্রিক হলের ডিএনএ সাথে মিলে গেল। অর্থাৎ মৃত্যুর আগে কোর্টনি তার জীবন বাঁচাতে সর্বশক্তি দিয়ে লড়াই করেছিলেন। সেই লড়াইয়ের চিহ্নই এখন খুনিকে ধরিয়ে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার। 6 ডিসেম্বর রাত 3টা, কেড্রিক যখন তার ব্যাগ গুছিয়ে পালানোর শেষ প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই তার সদর দরজা ভেঙে ভিতরে ঢুকে ডালাস পুলিশ। কোনো প্রতিরোধ করার সুযোগই পায়নি সে। তাকে তখন হ্যান্ডক্যাপ পরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। তার চোখে মুখে কোনো অনুশোচনা ছিল না, ছিল শুধু এক হিমশীতল শূন্যতা। থানায় নিয়ে যাওয়ার পর শুরু হলো আসল জিজ্ঞাসাবাদ। ইন্টারোগেশন রুমে সেই ঘন্টার পর ঘন্টা জেরা। কেড্রিক কি স্বীকার করবে তার অপরাধ, নাকি সে কোনো বড় ষড়যন্ত্রের কথা বলবে? পরবর্তী অংশে আমরা দেখব সেই রুদ্ধার জিজ্ঞাসাবাদের রোমহর্ষকর বর্ণনা এবং কেড্রিক হলের সেই জবানবন্দি যা পুলিশকে অবাক করে দিয়েছিল। একটি বন্ধ ঘর, টেবিলে রাখা একমাত্র বাতিটি কেড্রিক হলের মুখের উপর স্থির। বাইরে থেকে গোয়েন্দারা কাচের উপাস থেকে লক্ষ্য করেছেন 19 বছরের এক যুবককে। শুরুতে কেড্রিক ছিল একদম চুপচাপ, তার চোখে মুখে কোনো ভয় ছিল না, ছিল না কোনো অনুশোচনা। গোয়েন্দারা একের পর এক প্রমাণ তার সামনে রাখতে শুরু করলেন। সিসিটিভি ফুটেজ, ডিএনএ রিপোর্ট এবং সেই রাতের ডিজিটাল ট্রেল। পুলিশ যখন তাকে কোর্টনির ছবি দেখালো, কেড্রিকের ঠোঁটে এক পৈশাচিক হাসি দেখা গেল। সে স্বীকার করলো না ঠিকই, কিন্তু অস্বীকারও করলো না। দীর্ঘ 4 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর যখন গোয়েন্দা অফিসার তাকে বললেন, কেড্রিক, আমরা জানি তুমি ওইখানে ছিলে। কোর্টনি তার শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছিল। ঠিক তখনই কেড্রিকের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে বলতে শুরু করলো কিভাবে সে সেই রাতটি পরিকল্পনা করেছিল। কেড্রিকের জবানবন্দি অনুযায়ী 5 ডিসেম্বর রাত 10টা সে তার গাড়ি পার করে কোর্টনির অ্যাপার্টমেন্টের এক গলি দূরে। সে জানতো কোর্টনি বাড়িতে একা, তাদের মধ্যে আগে থেকেই কথা হয়েছিল দেখা করার। কিন্তু কেড্রিকের উদ্দেশ্য ছিল অন্য কিছু। সে ভেতরে ঢোকার পর থেকেই ছিল উত্তেজিত। কোর্টনি বুঝতে পেরেছিল কিছু একটা ভুল হচ্ছে। তিনি ঘর থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু কেড্রিক তাকে বাধা দেয়। শুরু হয় এক অসম লড়াই। 34 বছর বয়সী কোর্টনি নিজেকে বাঁচাতে সর্বশক্তি প্রয়োগ করেন, কিন্তু কেড্রিকের উন্মাদনার কাছে তিনি হেরে যান। অপরাধটি করার পর কেড্রিক কোনো প্রমাণ রাখতে চায়নি। সে ঘর থেকে কিছু জিনিস সরিয়ে ফেলে যাতে এটিকে ডাকাতি মনে হয়, কিন্তু রক্তমাখা জামাকাপড় আর নিজের শরীরের আঁচড় সে লুকোতে পারেনি। সবচেয়ে বড় প্রশ্ন ছিল কেন? কেড্রিকের সাথে কোর্টনির তো কোনো পুরনো শত্রুতা ছিল না। তদন্তে বেরিয়ে এলো এক হরহিম করা তথ্য। কেড্রিকের ফোন এবং ল্যাপটপ পাওয়া গেল এবং কিছু গ্রুপ এবং ওয়েবসাইটের লিঙ্ক, যেখানে ট্রান্সজেন্ডার এবং এলজিবিটি কিট কমিউনিটির বিরুদ্ধে ঘৃণা ছড়ানো হতো। কোর্টনি ফিলিপস ছিলেন একজন ট্রান্সজেন্ডার নারী, আর এটাই ছিল তার একমাত্র অপরাধ কেড্রিকের চোখে। তদন্তকারীরা নিশ্চিত হলেন এটি কোনো সাধারণ খুন নয়, এটি ছিল একটি টার্গেটেড হেট ক্রাইম। কেড্রিক দীর্ঘ সময় ধরে অনলাইনে এই ধরনের চরমপন্থী চিন্তাধারায় প্রভাবিত হয়েছিল। সে কোর্টনিকে মানুষ হিসেবে নয়, বরং তার ঘৃণার লক্ষ্যবস্তু হিসেবে দেখেছিলেন। এই সত্যটি যখন সামনে এলো, তখন পুরো টেক্সাস জুড়ে প্রতিবাদের ঝড় উঠল। কোর্টনির মৃত্যু আর শুধু একটি মার্ডার কেস রইল না, এটি হয়ে উঠল ন্যায়ের লড়াই। 2024 সালের শুরু। টেক্সাসের সেই আদালত কক্ষ তখন কানায় কানায় পূর্ণ। সবার নজর একজনের উপর, 19 বছর বয়সী কেড্রিক হল। তাকে যখন আদালতে কক্ষে আনা হলো, তার মুখে তখন কোনো অনুশোচনা চিহ্ন ছিল না। সে শুধু শান্তভাবে তাকিয়েছিল সামনের দিকে। প্রসিকিউশন টিমের সামনে তখন কঠিন চ্যালেঞ্জ। প্রমাণ করতে হবে যে এটি শুধুমাত্র একটি খুন নয়, এটি ছিল একটি পূর্ব পরিকল্পিত হেট ক্রাইম। প্রসিকিউটররা একে একে প্রমাণগুলো বিচারকের সামনে তুলে ধরলেন। কেড্রিকের ফোনের সেই ডিলিট করা মেসেজগুলো যা ফরেনসিক টিম উদ্ধার করেছিল,
সেখানে পরিষ্কার দেখা যায় কেড্রিক আগে থেকেই কোর্টনিকে টার্গেট করেছিল এবং তার মনে ছিল চরম ঘৃণা। আপনারা যারা যারা হেট ক্রাইম সম্পর্কে জানেন না তারা আমাকে কমেন্ট করতে পারেন। আমি নেক্সট ভিডিও শুধুমাত্র ছোট করে শর্টলি হেট ক্রাইম বিষয়ে বুঝিয়ে দেওয়ার জন্য ক্রিয়েট করব। চলুন ভিডিওতে ফিরে যাওয়া যাক। আদালতের সবচেয়ে আবেগঘন মুহূর্তটি এলো এখন, যখন কোর্টনি ফিলিপসের পরিবার কাঠগড়ায় দাঁড়িয়ে তাদের জবানবন্দি দিচ্ছিল। কোর্টনির মা যখন কথা বলতে উঠলেন তখন পুরো আদালত কক্ষে পিনপতন নীরবতা। তিনি বললেন, কোর্টনি কাউকে কখনো আঘাত করেনি, সে শুধু নিজের মতো করে বাঁচতে চেয়েছিল। কিন্তু এই ছেলেটি আমাদের পৃথিবীটা চিরতরে অন্ধকার করে দিয়েছে। কোর্টনির পরিবারের প্রতিটি শব্দ যেন তীরের মতো বিচ্ছিল উপস্থিত সবার মানে। তারা শুধু শাস্তি নয়, তারা চেয়েছিল এমন এক দৃষ্টান্তমূলক বিচার যাতে আর কোনো কোর্টনিকে এভাবে প্রাণ হারাতে না হয়। সব সাক্ষাৎ প্রমাণ এবং জবানবন্দি শোনার পর বিচারক তার রায় দিতে উঠলেন। জুরি মেম্বাররা সর্বসম্মতিক্রমে কেড্রিক হলকে ফার্স্ট ডিগ্রি মার্ডারের জন্য দোষী সাব্যস্ত করলেন। আদালত পর্যবেক্ষণ করল যে কেড্রিকের এই অপরাধ ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং সামাজিক সহনশীলতার পন্থী। বিচারক তার রায়ে কেড্রিক হলকে যাবজ্জীবন কারাদণ্ড, যাকে বলা হয় লাইফ ইমপ্রিজনমেন্ট, প্রদান করলেন। কোনো প্যারোলের সুযোগ ছাড়া তাকে তার বাকি জীবন চার দেয়ালের মাঝেই কাটাতে হবে। রায়ের শব্দগুলো যখন আদালত কক্ষে প্রতিধ্বনি হয়েছিল তখন কোর্টনির পরিবারের চোখে দেখা গেল এক অদ্ভুত মিশ্র অনুভূতি। দুঃখ তো ছিলই, তবে তার সাথে মিশে ছিল এক দীর্ঘশ্বাসের শান্তি। ন্যায় বিচার হয়েছে। কেড্রিক হল এখন জেলের চার দেয়ালের ভিতরে তার বাকি জীবন কাটাবে। কিন্তু আদালত কক্ষের বাইরে আমাদের সমাজ কি সত্যিই বদলেছে? কোর্টনি ফিলিপসের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় যে আজও আমাদের আশেপাশে এমন মানুষ আছে যারা শুধু ঘৃণা আর আক্রোশে ভরা। ডালাসের সেই ছোট অ্যাপার্টমেন্ট থেকে শুরু হওয়া এই তদন্ত পুরো পৃথিবীকে একটি বার্তা দিয়েছে, ঘৃণা কখনো জয়ী হতে পারে না। পুলিশ তাদের কাজ করেছে, আদালত তার রায় দিয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায় আমাদের বিবেকের কাছে, আমরা কি আমাদের সমাজকে এমন নিরাপদ করতে পেরেছি যেখানে কেউ তার পরিচয় বা পছন্দের কারণে প্রাণের ঝুঁকিতে পড়বে না? আসুন আমরা কেড্রিক হলের অপরাধকে নয় বরং কোর্টনি ফিলিপসের জীবনকে মনে রাখি, তার সেই হাসি, তার স্বপ্ন আর তার লড়াই। কোর্টনি চেয়েছিলেন একটি সুন্দর পৃথিবী যেখানে সবাই মাথা উঁচু করে বাঁচতে পারবে। আজ তিনি নেই, কিন্তু তার মর্মান্তিক মৃত্যু হাজার হাজার মানুষের মনে সচেতনতার প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। কোর্টনি ফিলিপস, আপনি চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। আপনার বিচার হয়েছে, কিন্তু আপনার শূন্যতা কোনো বিচারই পূরণ করতে পারবে না। বন্ধুরা, গত ভিডিওতে যখন আমরা কোর্টনির ফিলিপসের জীবনের অন্ধকারতম সে রাতটি নিয়ে আলোচনা করেছি, একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই স্ক্রিপ্টটি তৈরি করার সময় আমি বারবার শিউরে উঠেছি। এটি শুধু একটি অপরাধের গল্প নয়, এটি আমাদের চারপাশের অন্ধকারের এক প্রতিচ্ছবি। কেড্রিক হলের মতো 19 বছরের একটি ছেলে অনলাইনে চরম পন্থায় প্রভাবিত হয়ে কিভাবে একজন মানুষের প্রাণ নিতে পারে তা আমাদের গভীরভাবে ভাবিয়ে তোলে। আমি বিশ্বাস করি আমরা যখন এই ধরনের ইনভেস্টিগেটিভ ভিডিও দেখি তখন আমরা শুধু রহস্য খুঁজি না, বরং আমরা সচেতন হই। কোর্টনির এই ত্যাগ যেন বিফলে না যায়। আপনার পরিচিত কেউ যদি ইন্টারনেটে এমন কোনো ঘৃণ্য আদর্শের দিকে ঝুঁকিয়ে পড়ে, তবে তাকে সময় থাকতে থামান। মনে রাখবেন, সচেতনতাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।